আজ কয়েকদিন ধরে বন্ধুদের সামনে নিজের বয়ফ্রেন্ড রজতকে নিয়ে খুব বড়াই করে চলেছে রিমঝিম। অবশ্য বড়াই করার মতোই প্রোফাইল রজতের, অন্তত রিমঝিমের মতো মেয়ের জন্য তো বটেই। ছোটবেলা থেকেই রিমঝিম খুব উচ্চাকাঙ্ক্ষী, তবে নিজে পরিশ্রম করে কিছু করার পক্ষপাতী সে নয়। শুধু একটা বড়লোক ছেলেকে বিয়ে করে আরামে দিন কাটাবে, এই তার স্বপ্ন। সে চায় অনেক টাকা থাকবে তার বরের, আর তাকে একদম রাজরানী করে রাখবে। আর রজত শুধু বড়লোকই নয়, দেখতেও দারুণ হ্যান্ডসাম। তাই বন্ধুদের সামনে তাকে নিয়ে আর গর্বের শেষ নেই রিমঝিমের। তোর লাইফ তো একদম সেট হয়ে গেল রে, আমার জন্য একটা এরকম ছেলে দেখে দে না, মজা করে বলল বন্ধু অর্পিতা। আজ রজত খুব দামি একটা ড্রেস উপহার দিয়েছে রিমঝিমকে, আর সেটা দেখার পর বন্ধুরা সবাই খুব এক্সাইটেড। রজতের মতো আর একটা ছেলে পাওয়া কিন্তু সত্যি অত সহজ নয়। শুধু টাকা পয়সা থাকলেও তো চলবে না, ছেলেটাকেও ভালো হতে হবে। রজত সত্যি সব দিক দিয়ে একেবারে পারফেক্ট, গর্বের সঙ্গে উত্তর দিল রিমঝিম। তবে মনের মধ্যে একটু হলেও খটকা অবশ্য তার আছে। প্রেম তো করছে, কিন্তু তাকে বিয়ে করবে তো রজত? সে জানে বড়লোকের ছেলেরা এত সহজে বিয়ের জন্য হ্যাঁ করে না। নিত্য নতুন মেয়েদের সঙ্গে প্রেম করে তাদের ভুলে যাওয়া, আর তারপর বাড়ির পছন্দের কোনো বড়লোকের মেয়ের সঙ্গে বিয়ে করা, এরকমই সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে ঘটে থাকে। প্রায় 3 পুরুষের বিজনেস রজতের। বিশাল বড় সেই বিজনেসের হাল ধরতে বিদেশ থেকে ম্যানেজমেন্ট পাস করে এসেছে রজত। এখন সে বেশ পারদর্শিতার সঙ্গে সব কিছু হ্যান্ডেল করছে। সুতরাং এরকম একটা ছেলে যে রিমঝিমের মতো মেয়ের প্রেমে পড়েছে, এটা সত্যিই গর্বের ব্যাপার। তুই ভালো করে লেগে থাক, যেমন করে হোক রজতের মন জুগিয়ে চল, কোনোভাবেই যেন অন্যদিকে যেতে না পারে। আজকাল একটা ভালো ছেলে পাওয়া সত্যিই দুর্লভ। তোর বাবা নেই, থাকলে হয়তো তোর জন্য ভালো ছেলে খুঁজে দিতে পারতো, কিন্তু আমি কোথায় খুঁজবো বল, বললেন রিমঝিমের মা কল্পনা। তুমি কিচ্ছু চিন্তা করো না মা, মাকে আশ্বস্ত করল রিমঝিম। প্রায় মাস 3 সম্পর্কের পর একদম ফিল্মি কায়দায় হীরের আংটি পরিয়ে রিমঝিমকে বিয়ের প্রপোজাল দিল রজত। প্রচণ্ড খুশি রিমঝিম। রজত যে এত তাড়াতাড়ি বিয়ের কথা বলবে সে নিজেও তো ভাবেনি। সঙ্গে সঙ্গে হ্যাঁ করে দিল সে। বাড়ি ফিরে মাকে জড়িয়ে ধরে বেশ খানিকক্ষণ নাচার পর সে বলল, তোমার বিদেশে যাওয়ার স্বপ্ন ছিল না মা? এবার আমি তোমাকে বিদেশে নিয়ে যাব। কত দেশ ঘুরবে তুমি? এখন থেকেই লিস্ট বানিয়ে রাখো। আবেগ আর উচ্ছ্বাসে বিভোর হয়ে গেল মা আর মেয়ে। এরপর একদিন মা বাবার সঙ্গে দেখা করাতে রিমঝিমকে নিজের বাড়িতে নিয়ে গেল রজত। এত বড় বাড়ি, লোকজন, আসবাবপত্র দেখে একেবারে তাক লেগে গেল রিমঝিমের। যদিও রজতের মা বাবাকে বিশেষ পছন্দ হলো না তার। প্রচণ্ড বড়লোকেরা বোধ হয় এরকম হয়। রিমঝিমের সঙ্গে আলাপ করেই কাজ আছে বলে চলে গেলেন দুজনে। যাই হোক, রিমঝিমের অবশ্য তাতে কিছুই যায় আসে না। সে শুনে নিয়েছে বিয়ের পর আলাদা বাংলোতে থাকবে তারা, তাই শ্বশুর শাশুড়ির ব্যাপারে অত চিন্তা ভাবনা না করলেও তার চলবে। যাই হোক, বিয়ে ঠিক হয়ে গেল রিমঝিম আর রজতের। পুরো ব্যাপারটাতে অবশ্য রজতেরই অগ্রণী ভূমিকা দেখা গেল। তার মা বাবা তো এমনকি রিমঝিমের বাড়িতে একবার কথা পর্যন্ত বলতে এলেন না।
রিমঝিম আর তার মা অবশ্য তাতে ভেতরে ভেতরে খুশিই হলো। এত বড় লোকেরা তাদের এই ছোট ঘরে এলে বরং অসুবিধে। কিভাবে খাতির যত্ন করবে না করবে, তারপর কোনো কিছুতে যদি তাদের আবার খারাপ লেগে যায় তো গেল। তার চেয়ে না আসাই ভালো। রজত যখন সব কিছু নিজের দায়িত্বে করে নিচ্ছে, তখন চিন্তার তো কোনো কারণ নেই। রজত ছেলেটা সত্যিই খুব ভালো, বুঝলি? সব সময় ওকে খুশি রাখার চেষ্টা করবি। ওকে হাতে রাখতে পারলেই আমাদের আর কোনো চিন্তা থাকবে না। মেয়েকে বুদ্ধি দিলেন কল্পনা। সে কথা আর বলতে, হেসে মাকে আশ্বস্ত করল মেয়ে। আমি জানি নিজের বিয়ে নিয়ে প্রত্যেক মেয়েরই অনেক স্বপ্ন থাকে, তোমারও নিশ্চয়ই আছে। বিশেষ দিনে নিজেকে সবচেয়ে সুন্দর দেখানো, প্রতিটা মুহূর্ত একেবারে পারফেক্ট করে তোলা, সব কিছু তুমি তোমার মনের মতো করে প্ল্যান করে নাও। আর টাকা পয়সা নিয়ে একেবারে চিন্তা করবে না। এই নাও আমার ক্রেডিট কার্ড, তোমার যা ইচ্ছে যেমন ইচ্ছে শপিং করো। একদিন রিমঝিমকে বলল রজত। রিমঝিম যেন নিজের কানকেই বিশ্বাস করতে পারছে না। এ তো মেঘ না চাইতেই জল। হাসি মুখে রজতের কার্ডটা নিয়ে ব্যাগে ঢুকিয়ে দিল সে। কিছুক্ষণ পর বন্ধুদের কাছে এসে উত্তেজনায় একেবারে ফেটে পড়ল রিমঝিম। রজত তাকে শপিং করার জন্য নিজের ক্রেডিট কার্ড দিয়ে দিয়েছে, এর চেয়ে বেশি আর কী বা হতে পারে। চল আজ ক্রিসেন্ট ক্লাবে যাই, তোরা যে যা পারিস খাবি, আমি আজ তোদের খাওয়াবো। গর্বের সঙ্গে বন্ধুদের সামনে ঘোষণা করে দিল সে। কিন্তু রজত তো তোকে শপিং করার জন্য ওটা দিয়েছে, উল্টোপাল্টা খরচ করাটা কি ঠিক হবে? বলল বন্ধু শিবানী। থাম তো, তুই কি ভেবেছিস ওইটুকু এক্সট্রা খরচ করলে রজত কিছু টের পাবে? কত বড় লোক ওরা, কোনো আইডিয়া আছে তোর? রিমঝিমের এই কথার পর হৈ হৈ করে উঠল বন্ধুরা। মন ভরে সেদিন শহরের সবচেয়ে দামি রেস্তোরাঁতে খেলো রিমঝিম ও তার বন্ধুরা। এরপর কখনো মাকে নিয়ে কখনো বন্ধুদের নিয়ে বিয়ের শপিং করতে লাগলো রিমঝিম। এছাড়া রজত নিজেও তাকে বেশ দামি কিছু গয়না কিনে দিল। সব কিছু যেন রিমঝিমের কাছে স্বপ্নের মতো লাগতে শুরু করলো। এরকম দামি দামি পোশাক, গয়না, দামি পার্লারে গিয়ে রূপচর্চা, সে তো কখনো কল্পনাও করতে পারেনি। আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবাইকে তাক লাগিয়ে দেওয়ার জন্য সব কিছু ভীষণ দামি দামি কিনতে লাগলো সে। এছাড়া বিয়ের জন্য অন্যান্য খরচ খরচাও করতে লাগলো রজতের টাকায়। বিয়ের যখন আর মাত্র 7 দিন বাকি, এমন সময় একদিন দেখা করে রজত খুব খারাপ একটা খবর দিল। বিজনেসে নাকি বিশাল বড় লস হয়েছে তাদের, একেবারে ডুবে যাওয়ার মতো অবস্থা। বাড়িতে নাকি কান্নার রোল পড়ে গেছে। কি হবে তাহলে এখন? জিজ্ঞেস করলো রিমঝিম। বিয়েটা তো হয়ে যাবে, সব কিছু বুক করা হয়ে গেছে, টাকা পয়সা দেওয়া হয়ে গেছে, কেনাকাটাও মোটামুটি কমপ্লিট। কিন্তু বিয়ের পর হয়তো তোমার একটু অসুবিধে হবে, চিন্তিত মুখে বলল রজত। কেমন অসুবিধে? এই যেমন ধরো, যে বাংলোয় আমাদের থাকার কথা ছিল সেখানে আর যেতে পারবো না। ওই বাংলোটা এখন বিক্রি করে দিতে হবে, এমনকি আমাদের বড় বাড়িটাও বিক্রি করে দিতে হবে। আর লাইফস্টাইলটাও আর আগের মতো রাখা যাবে না। রজতের কথা শুনে প্রথমে খুব বিরক্ত হলো রিমঝিম। তারপর ভাবল ওই বিশাল প্রতিপত্তি থেকে যদি কিছুটা কম হয়ও, তাহলেও যা থাকবে সেটা খুব একটা কম নিশ্চয়ই হবে না। ভাবতে মনে আশার সঞ্চার হলো তার। ঠিক আছে,
আমি তো তোমাকে ভালোবাসি, তোমার টাকাকে নয়। আমি ঠিক ম্যানেজ করে নিতে পারবো, রজতের হাত ধরে বলল সে। কথাটা শুনে খুশি হলো রজত। জীবনসঙ্গী তো এরকমই হওয়া উচিত, বিপদের সময়ে পাশে থাকবে। এরপর সেদিনের মতো হাসি মুখে বিদায় নিয়ে চলে গেল রিমঝিম। কিন্তু রাতে কিছুতেই আর ঘুম আসে না তার। ঠিক কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে রজতের ফ্যামিলি সেটা সে ঠিক বুঝতে পারছে না। আর যাই হোক, তার বিলাসিতায় যেন টান না পড়ে। অনেক আশা নিয়ে এই বিয়েটা করছে সে, রাজরানীর মতো জীবন কাটাবে। তা না হলে তো সব মাটি। বন্ধুরাই বা কী বলবে? সে জানে প্রায় সব বন্ধুরাই এখন তার ভাগ্য দেখে তাকে হিংসে করে। তাদের কারো বয়ফ্রেন্ডই রজতের মতো হ্যান্ডসাম আর বড়লোক নয়। ভাবতে ভাবতে অস্থির হয়ে উঠল রিমঝিম। মাকেও কথাটা বলতে পারছে না, মা চিন্তা করবে। অনেক ভেবেচিন্তে সে ঠিক করলো কায়দা করে কালকেই রজতের থেকে বার করবে কথাটা। তোমরা কি একেবারে দেউলিয়া হয়ে গেছো? পরদিন ঘুরিয়ে ফিরিয়ে কথাটা জিজ্ঞেস করলো রিমঝিম। সঙ্গে সঙ্গে রজত বলল, মোটেই না, দেউলিয়া হয়ে যায়নি। এখনও যা আছে তাতে আরামসে চলে যাবে আমাদের। আর তাছাড়া এরকম তো আর বেশি দিন থাকবে না। তুমি দেখো, বছর দুয়েকের মধ্যেই আমি সব আবার আগের মতো করে দেব। 2 বছর? মনে মনে ভাবল রিমঝিম। তার চিন্তিত মুখ দেখে রজত বলল, ঠিক আছে, চলো তোমাকে ওই বাড়িটা থেকে ঘুরিয়ে আনি, যেখানে বিয়ের পর তুমি আর আমি থাকবো। আগের বাংলোটার মতো না হলেও এটাও সুন্দর। মনে মনে খুশি হলো রিমঝিম, সে তো এটাই চাইছিল। সঙ্গে সঙ্গে তাকে নিয়ে রওনা দিল রজত। এই বাড়িতে থাকবো আমরা? বাড়ি দেখার পর প্রায় আর্তনাদের মতো শোনালো রিমঝিমের গলাটা। কেন, কি খারাপ এটা? রজতের প্রশ্ন শুনে অবাক হয়ে তার মুখের দিকে তাকিয়ে থাকলো রিমঝিম। অসম্ভব, এর চেয়ে তো তার মামা বাড়িও সুন্দর। এই বাড়িতে কিছুতেই থাকতে পারবে না সে। এত সাধারণ আর ওই রকম একটা প্রাসাদোপম বাড়িতে থাকার পর কি করে রজত এই বাড়িটাকে সুন্দর বলছে? ভবিষ্যতে তার কপালে যে অশেষ দুঃখ আছে সেটা বুঝতে পারল রিমঝিম। তাকে চুপ করে থাকতে দেখে রজত বলল, আমি জানি তোমার মন খারাপ হচ্ছে, চিন্তা করো না, বিয়ের সমস্ত আয়োজন আগের মতোই ধুমধাম করে হবে। ওখানে কোনো কাটছাঁট করব না আমরা। তুমিও নিশ্চয়ই অনেক স্বপ্ন দেখেছ, অনেক পরিকল্পনা করেছ দিনটা নিয়ে, কিন্তু বাকি ব্যাপারটা একটু ম্যানেজ করে নিও প্লিজ। বেশি দিন নয়, খুব জোর 2 বছর হয়তো একটু অসুবিধে হবে, তারপর সব ঠিক হয়ে যাবে। রিমঝিমের হাত ধরে আবেগঘন গলায় বলল রজত। 2 চোখে যেন আরতি তার। কিন্তু রিমঝিমের তখন আর কোনো কিছুই ভালো লাগছে না। ওই রকম ধুমধাম করে বিয়ের পর এই রকম একটা বাড়িতে এসে উঠতে হবে তাকে। কোনো রকমে মুখে হাসি এনে সে বলল, ঠিক আছে, এখন চলো। মুখ ভার করে বাড়ি ফেরার সঙ্গে সঙ্গে মা জানতে চাইল কি হয়েছে। মাকে সব জানালো রিমঝিম। ঠিক আছে, কি আর করা যাবে, একটু ধৈর্য ধর, সব ঠিক হয়ে যাবে, বললেন কল্পনা। ঠিক হয়ে যাবে মানে? 2 বছর ধরে বসে থাকবো কখন সব কিছু ঠিক হবে সেই আশায়? আর যদি না হয় তো? না না, আমার মনে হয় রিস্ক নেওয়াটা ঠিক হবে না। এরপর মেয়েকে খানিকক্ষণ বোঝালেন কল্পনা, কিন্তু রিমঝিমের মন কিছুতেই মানে না। সারা রাত শুয়ে শুয়ে চিন্তা করতে লাগলো সে, আর ভগবানকে ডাকতে লাগলো তাকে রাস্তা দেখানোর জন্য।
পরদিন দুপুরে রজত ফোন করে জানালো তার মা বাবা চাইছে এখন অন্তত 2 মাসের জন্য হলেও বিয়েটা স্থগিত রাখতে। এখন তাদের মানসিক অবস্থা খুব খারাপ। যেসব জায়গায় টাকা পয়সা অ্যাডভান্স দেওয়া হয়ে গেছে তারা 2 মাস পর বুকিং নিতে রাজি হয়েছে। তাই রজতও আপাতত 2 মাস পরেই বিয়ের কথা ভাবছে। রিমঝিম যেন ব্যাপারটা একটু ম্যানেজ করে নেয়। কিচ্ছু চিন্তা করো না, 2 মাস পর বিয়েটা ঠিক ওই রকমভাবেই হবে যেমন তুমি চাও। একদিক থেকে ভালো হলো, বিয়ের আগে তুমি আমার মা বাবার সঙ্গে মেশার আরেকটু সময় পেলে। কালকেই চলে এসো না বাড়িতে, এখন ওদের মন মেজাজ ভালো নেই, তুমি এলে হয়তো ওদের ভালো লাগবে, বলল রজত। কোনো রকমে ফোন রেখে দিয়ে নিজে নিজেই মুখ ভেঙচি কাটল রিমঝিম। ভালো লাগবে? ওদের ভালো লাগিয়ে কি হবে আমার, বলে রাগে ফোনটা বিছানার উপর ছুঁড়ে ফেলে দিল সে। হঠাৎ তার মনে হলো মিছেই রাগ করছে সে। এটা তো তার জন্য একটা বড় সুযোগ। হাতে 2 মাস সময় পাওয়া গেল। রজতকে বিয়ে করে আদৌ তার কোনো লাভ হবে কি না সেটা ততদিনে ভালো করে ভাবার সময় পেয়ে যাবে সে। কাল রাতে অনেক ডেকেছে সে ভগবানকে, সেজন্যই বোধহয় ভগবান তাকে একটা সুযোগ দিচ্ছে। কথাটা মাথায় আসতেই মনটা আনন্দে ভরে গেল রিমঝিমের। কিছুক্ষণ পর সেজেগুজে বেরিয়ে পড়ল সে। দিন 15-20 পরেই বেশ কিছু নতুন ছেলে বন্ধু জুটিয়ে ফেলল রিমঝিম। বন্ধু প্রীতির সঙ্গে 2 দিন নাইট ক্লাবে যেতেই অনেক লোকজনের সঙ্গে আলাপ হলো তার। ধীরে ধীরে দুনিয়াটা যেন বদলে যেতে লাগলো। তেজ নামের একটা পাঞ্জাবি ছেলেকে খুব পছন্দ হয়েছে তার। দারুণ চেহারা, নামকরা টেক্সটাইল কোম্পানি রুহানির মালিক সে। রিমঝিমকে নাকি দারুণ ভালো লেগেছে তার। ধীরে ধীরে তেজের প্রেমে পড়ে গেল রিমঝিম। এদিকে রজত এখনও তাকে রোজই ফোন করে, আগের মতোই কথাবার্তা বলে। 2 মাস পর বিয়েটা যে হবে সেটা বারবার বলে আশ্বস্ত করতে চায় রিমঝিমকে। রিমঝিমের অবশ্য আর কিছু যায় আসে না তাতে। তার বরং রজতের সঙ্গে কথা বলতে আজকাল বেশ বিরক্ত লাগে। মনে মনে সে ঠিক করে নিয়েছে এর মধ্যেই তেজের থেকে বিয়ের প্রতিশ্রুতি আদায় করে নিয়ে রজতকে চিরদিনের জন্য বাই বাই জানিয়ে দেবে। যেমন ভাবা তেমন কাজ। মায়ের অসুস্থতার মিথ্যে গল্প ফেঁদে তেজের সামনে বিয়ের কথাটা তুলল সে একদিন। আমাকে অন্তত একটা সপ্তাহ সময় দাও, আমি বাড়িতে কথা বলে তোমাকে জানাবো, বলল তেজ। এরপর একদিন তেজ এসে জানালো তার বন্ধু নাকি কিছুতেই চায় না যে রিমঝিমের সঙ্গে তেজের বিয়ে হোক, আর বন্ধুর কথা অমান্য করা তেজের পক্ষে কিছুতেই সম্ভব নয়। কথাটা শুনে বেশ অবাক হলো রিমঝিম। এ আবার কেমন, বন্ধুর কথা শুনে লাইফের সব ডিসিশান নেয়? তেজকে সে বলল, তোমার বন্ধুর সঙ্গে আলাপ করিয়ে দিও আমার। রাজি হয়ে গেল তেজ। পরদিনই সে রিমঝিমকে নিয়ে গেল তার বন্ধুর কাছে। বন্ধুকে দেখে প্রায় ভিড়মি খাওয়ার জোগাড় রিমঝিমের। সে আর কেউ নয়, রজত। লজ্জায় একেবারে মাটিতে মিশে যেতে ইচ্ছে করল রিমঝিমের। এরপর মুখ খুলল রজত। তেজকে আমিই পাঠিয়েছিলাম তোমার সঙ্গে আলাপ করার জন্য। তুমি কি করে এরকম করতে পারলে রিমঝিম? তোমাকে প্রথম দেখেই আমার মা বাবার সন্দেহ হয়েছিল। আমি তাদের বুঝিয়েছিলাম যে তুমি আমাকে সত্যিকারের ভালোবাসো, আমার টাকাকে নয়। শেষমেশ মা বাবা তেজকে বলে আমাকে বোঝাতে। তেজের পরামর্শেই আমি এই নাটকটা করি। আর দেখো তুমি কেমন আমাকে ভুল প্রমাণ করে দিলে। তুমি সত্যিই টাকা ছাড়া কিছু বোঝোই না।
বলতে গিয়ে হতাশা ফুটে বেরোলো রজতের গলা থেকে। তার মানে বিজনেসে তোমাদের কোনো লস হয়নি? বিস্ময়ে বলে ফেলল রিমঝিম। না, একেবারেই নয়, বরং কালই একটা বড় ডিল সাইন করেছি আমরা, বলে দিয়েই চলে যেতে উদ্যত হলো রজত। রিমঝিমের ইচ্ছে করল ছুটে গিয়ে তার হাত ধরে ক্ষমা চায়, কিন্তু সেই সাহস বা মনের জোর তার আর নেই। এই রজতকে বড্ড অচেনা লাগছে তার। আর তেজ তো সেই তখন থেকেই তার গাড়িতে উঠে বসে আছে। রজত গিয়ে বসলেই গাড়ি স্টার্ট দেবে। অতি লোভ করতে গিয়ে সে যে সব কিছু হারিয়েছে সেটা বুঝে নিজের মাথার চুল ছিঁড়তে ইচ্ছে করল রিমঝিমের। সবার সামনে এখন কি করে মুখ দেখাবে সে?